আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে। আইআরজিসির অত্যন্ত গোপনীয় এবং মরণঘাতী অপারেশন ব্লাইন্ড স্পট বা চিরতরে অন্ধ করে দেওয়ার মহড়া শুরু। পেন্টাগনের সেন্টকম কমান্ড সেন্টারে আজ আক্ষরিক অর্থেই পিন পতন নীরবতা এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাঘা বাঘা নেভি অ্যাডমিরালরা আজ ডেস্কে মাথা নিচু করে হতাশার চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছেন। কারণ খোদ হোয়াইট হাউসের ট্রেজারি ডিপার্টমেন্ট আজ তড়িঘড়ি করে একটি নজিরবিহীন এবং ভয়ঙ্কর ইমার্জেন্সি ইকোনমিক শাটডাউন প্রোটোকল জারি করতে বাধ্য হয়েছে, যার পর থেকে পুরো মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সমস্ত বিলিয়ন ডলারের ব্যবসা কেন্দ্র এবং কর্পোরেট হাবগুলো আজ থেকে চিরতরে পরিত্যক্ত এবং অরক্ষিত হয়ে পড়েছে। পুরো পশ্চিমা বিশ্বে আজ চরম গুঞ্জন শুরু হয়েছে খোদ ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নীতি এবং পেন্টাগনের সামরিক সক্ষমতা নিয়ে। কারণ সুয়েজ খাল থেকে শুরু করে হরমুজ প্রণালীর তপ্ত জলরাশি পর্যন্ত পুরো রুটকে আজ জ্বলন্ত মৃত্যুফাঁদ ঘোষণা করেছে ইরান। শুধু আকাশ বা স্থলভাগ নয়, সমুদ্রের ১০০ মিটার নিচের ইন্টারনেট ডেটা কেবল থেকে শুরু করে আমেরিকার অত্যাধুনিক এআই সেন্টারগুলো চোখের পলকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে আইআরজিসির ঘাতকী স্কোয়াড। তবে প্রশ্ন হল, আইআরজিসির অভিযান ঘোষণার ২৪ ঘন্টা পার না হতেই কিভাবে সমুদ্রের তলদেশের দুর্ভেদ্য ইন্টারনেট ডেটা কেবলগুলো কেটে পুরো পশ্চিমা বিশ্বের অর্থনীতিকে এক রাতে অন্ধকার করে দিল ইরান? কেন ট্রাম্পের জেনারেলরা আক্ষরিক অর্থেই ঢুকরে কেঁদে স্বীকার করতে বাধ্য হলেন যে জাগ্রস পর্বতমালার নিচে থাকা খামেনির মিসাইল সিটিগুলোর সামনে আমেরিকা ট্রিলিয়ন ডলারের বাংকার বাস্টার বোমাও একটি প্লাস্টিকের খেলনা ছাড়া আর কিছুই নয়? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, সৌদি থেকে শুরু করে জর্ডান, কাতার, দুবাই হয়ে কুয়েত পর্যন্ত মাঝখানের এই ৯টি দেশের মাটিতে রাতারাতি কিভাবে চেইন অফ কন্ট্রোল পুরোপুরি ইরানের হাতে চলে গেল, যা পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রকে চিরতরে বদলে দিয়েছে? এর সর্বশেষ কি জানা গেল জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করি। আপনি যদি পশ্চিমা মিডিয়া বা সিএনএন খোলেন, তবে দেখবেন তারা অত্যন্ত সুকৌশলে প্রচার করছে যে মধ্যপ্রাচ্যে শুধু ড্রোন আর মিসাইলের যুদ্ধ চলছে। কিন্তু জিওপলিটিক্সের আসল এবং রক্তহিম করা সত্যটি মূলধারার মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েনি। খামেনির আইআরজিসি এবার আমেরিকার কোনো সাধারণ মিলিটারি বেস বা তাঁবুতে হামলা করেনি। তারা এবার সরাসরি শুরু করেছে 5th জেনারেশন ওয়ারফেয়ার বা আধুনিক প্রযুক্তিগত মহাযুদ্ধ। ডোনাল্ড ট্রাম্প এতদিন ভেবেছিলেন তার ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অত্যন্ত সুরক্ষিত, কিন্তু ইরান অত্যন্ত সুকৌশলে টার্গেট লক করেছে সেই স্নায়ু কেন্দ্রগুলোতে, যা পুরো আমেরিকার অর্থনীতির শ্বাসযন্ত্র। সুয়েজ খাল থেকে হরমুজ প্রণালী, এই সুবিশাল সামুদ্রিক রুটের তলদেশ দিয়ে বয়ে গেছে বৈশ্বিক ইন্টারনেটের ফাইবার অপটিক ডেটা কেবলগুলো। আইআরজিসির ডুবোজাহাজ এবং স্পেশাল নেভি ফোর্স অত্যন্ত নিখুঁতভাবে এই কেবলগুলোতে আঘাত হানতে শুরু করেছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা পশ্চিমা বিশ্বের হালের অহংকার এআই জেনারেটর সেন্টার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাবগুলো চোখের পলকে ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে। একটু কল্পনা করুন দর্শক, এই ডেটা কেবলগুলো যদি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, তবে সেকেন্ডের ভগ্নাংশে আমেরিকার ওয়াল স্ট্রিটের ট্রিলিয়ন ডলারের শেয়ার বাজার, ব্যাংকিং ট্রানজ্যাকশন এবং ইন্টেলিজেন্স কানেক্টিভিটি জিরো হয়ে যাবে। শুধু তাই নয়, আইআরজিসি অত্যন্ত দম্ভের সাথে বিশ্বমঞ্চে সাব জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সমস্ত ব্যবসা কেন্দ্র, কর্পোরেট অফিস এবং তেলের হাবগুলো এখন তাদের বৈধ টার্গেটে পরিণত হয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পেট্রো ডলারের সাম্রাজ্য এখন আক্ষরিক অর্থেই ইরানের মিসাইলের ডগায় ঝুলছে। আমেরিকার পুঁজিপতিরা আজ রাতের ঘুম হারাম করে প্রাণ ভয়ে বাংকারে লুকাচ্ছে, কারণ তারা জানে ট্রাম্পের কোনো পেট্রিয়ট সিস্টেমই তাদের এই ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে পারবে না। কিন্তু এই সামরিক ভূমিকম্পের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর মাস্টারস্ট্রোকটি লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের ভৌগোলিক দখলের মধ্যে। ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত শয়তানি বুদ্ধি করে ভেবেছিলেন তিনি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে ব্যবহার করে ইরানকে চারপাশ থেকে অবরুদ্ধ করে রাখবেন। কিন্তু খামেনি খেললেন এক মহাজাগতিক রিভার্স চেস। পশ্চিমা মিডিয়া এতদিন গলা ফাটিয়ে বলছিল যে ইরান নাকি একঘরে হয়ে গেছে,
কিন্তু বাস্তব চিত্র দেখলে আপনার চোখ কপালে উঠবে। সৌদি আরব, জর্ডান, সিরিয়া, বাহরাইন, ইয়েমেন, ওমান, দুবাই, কাতার এবং কুয়েত, এই 9টি স্ট্র্যাটেজিক দেশের দিকে একবার তাকান। কোথায় নেই আজ ইরানের সমর্থিত প্রক্সি এবং শ্যাডো আর্মি? ইয়েমেনের হুতিরা লোহিত সাগর এবং সুয়েজের প্রবেশ পথ আক্ষরিক অর্থেই আটকে দিয়েছে। পশ্চিমা জাহাজগুলো সেখানে ভাসমান কফিনে পরিণত হচ্ছে। সিরিয়া এবং ইরাকে থাকা মিলিশিয়ারা মার্কিন ঘাঁটিগুলোকে মৃত্যু ফাঁদে পরিণত করেছে। আর উপসাগরীয় দেশগুলোর ভেতরে থাকা স্লিপার সেলগুলো যে কোনো মুহূর্তে ভেতর থেকে আঘাত আনার জন্য প্রস্তুত। অর্থাৎ ট্রাম্পের পাতা ফাঁদেই আজ আমেরিকা আটকা পড়েছে। আকাশে মেঘ নয়, ঢাকা পড়েছে আইআরজিসির হাজার হাজার সুইসাইড ড্রোন আর প্রিসিশন মিসাইলের ঝাঁক। পানিপথে হুতিদের দাদাগিরি আর আকাশপথে ড্রোনের জ্যামিং, সব মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চেইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের চাবিকাঠি এখন অলরেডি ইরানের হাতেই চলে এসেছে। আনাতোলিয়ার অ্যানাকোন্ডার সাপের মতো আইআরজিসি আজ আক্ষরিক অর্থেই আমেরিকার গলা পেঁচিয়ে ধরেছে, যেখান থেকে ট্রাম্পের পালানোর কোনো পথ নেই। তবে এ রুদ্ধশ্বাস জিওপলিটিক্যাল থ্রিলারের ক্লাইম্যাক্স বা চূড়ান্ত আঘাতটি এসেছে ইরানের মাটি থেকেই। ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে বসে তার অত্যাধুনিক F-35 স্টেলথ ফাইটার এবং বাংকার ব্লাস্টার বোমার দম্ভ দেখাচ্ছেন, ঠিক তখনই বিশ্বকে স্তব্ধ করে দিয়ে ইরান উন্মোচন করেছে তাদের ভূগর্ভস্থ পারমাণবিক দুর্গ বা মিসাইল সিটি। জাগ্রোস পর্বতমালার শত শত মিটার গভীরে নিরেট গ্রানাইট পাথরের পাহাড় খুঁড়ে আইআরজিসি তৈরি করেছে একের পর এক এ দানবীয় সামরিক শহর। এ শহরগুলো সাধারণ কোনো বাংকার নয়, এগুলো হলো নিউক্লিয়ার প্রুফ বা পারমাণবিক হামলা প্রতিরোধী ভূগর্ভস্থ দুর্গ। পাহাড়ের 500 মিটার নিচে পাতালে মাইলের পর মাইল সুড়ঙ্গ, যেখানে থরে থরে সাজানো আছে হাজার হাজার হাইপারসনিক এবং ব্যালিস্টিক মিসাইল। এই গ্রানাইটের দেয়াল ভেদ করার মতো কোনো প্রযুক্তি বা বোমা আজ পর্যন্ত পেন্টাগন বা মোসাদের বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। ডোনাল্ড ট্রাম্পের $1 ট্রিলিয়ন বোমাগুলো এই জাগ্রোস পর্বতের সামনে আক্ষরিক অর্থেই মামুলি প্লাস্টিকের খেলনায় পরিণত হয়েছে। এই অজেয় এবং দুর্ভেদ্য মিসাইল সিটিগুলো থেকে যদি খামিনি একবার বোতাম চাপেন, তবে মাটির নিচ থেকে বের হয়ে আসা মিসাইলের ঝাঁক ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে চোখের পলকে মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলবে। পশ্চিমা বিশ্ব আজ মর্মে মর্মে বুঝতে পারছে যে ইরান এখন আর শুধু বারুদ আর বন্দুকের দেশ নেই, তারা এক দানবীয় সুপার পাওয়ারে পরিণত হয়েছে। এই জাগ্রোস পর্বতমালার মিসাইল সিটিগুলো প্রমাণ করে যে ইরানের এই অফেন্সিভ হুঙ্কারের সামনে আমেরিকা আজ সম্পূর্ণ আমাদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। আমরা আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু খবর দেব আপনাদের। আমরা দেব আপনাদের সাতক্ষীরা জামাত নেতাকে নিয়ে, পাশাপাশি ভারতের লেটেস্ট আপডেট জানাবো এবং জানাবো ইরান এবং আমেরিকার মধ্যেকার লাস্ট কি ঘটেছে সেই বিষয়ে। আপনারা আমাকে শুনতে এবং দেখতে পেলে একটু কমেন্ট করে আমাকে জানান আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা, কোনো সাউন্ড বা কোনো ক্ষেত্রে প্রবলেম আছে কিনা। দর্শক, সংবাদের কয়েকটি বিষয় একটু আলোচনা করে নেওয়া উচিত এই কারণে যে বাংলাদেশে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে আমরা ন্যায় অন্যায় শব্দগুলো আসলে ভুলে যাচ্ছি এবং মানুষের ব্যক্তিগত জীবন বলে আসলে আর কিছু থাকছে না। এটা খুবই মর্মান্তিক বিষয়। এটা আজকে আমার জীবনে ঘটতে পারে, কালকে আপনার জীবনে ঘটবে, এটাই স্বাভাবিক। বাট অপরাধ তদন্ত বা অপরাধীকে শাস্তি দেওয়ার বিধানটা আসলে থাকা উচিত রাষ্ট্রের কাছে, কোনো ব্যক্তিগত মানুষের কাছে না। দর্শক, আমি আপনাদের প্রথমে জামাত নেতা প্রসঙ্গে আসি, তারপর চলে যাব আন্তর্জাতিক একটা একটা করে খবর প্রচারের ক্ষেত্রে। চলেন আমরা একটা বক্তব্য দিয়ে আগে শুরু করি। যেই মেয়েটাকে নিয়ে আলোচনা হচ্ছে, জামাত নেতার যাকে বিয়ে করেছেন বা যাকে নিয়ে একটা রুমে আটক হয়েছেন, সেই মেয়েটার বাবা কি বলে আমরা আপনাদের শুনে আসি। গত 13 জুলাই এমপি সাহেবকে নিয়ে যে ভিডিও এবং ছবি ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করা হয়েছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এটি সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্থ করা ছাড়া আর কিছুই না। গত 17 জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে
তার থানার বড় স্ত্রী সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। দর্শক, আমি যে লোকটার বক্তব্য আপনাকে শোনালাম সেটা হলো সেই মরিয়ম, যার সাথে জামাতের নেতা বিয়ের দাবি করছেন এবং যাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এত আলোচনা, তার বাবা। দুজনকে দেখলে বোঝা যাচ্ছে যে বয়সের পার্থক্য, মানে অর্থাৎ শ্বশুরের বয়স জামাইয়ের চেয়েও কম হয়ে গেছে। এটা আসলে একটু দৃষ্টিকটু মনে হচ্ছে, কিন্তু কিছু বিষয় আমরা মুসলিমরা ভালো করে জানি। আমাকে যাতে আপনারা ভুল না বোঝেন, আমি বিষয়টা গুছিয়ে বলি। আমি আমার জীবনে খুব কমই মানুষের প্রাইভেট বিষয় নিয়ে ভিডিও করেছি, এটা আমার খুব অপছন্দের কাজ। এবং কে কি করেছে, কার ব্যক্তিগত জীবনটা কেমন, এটা নিয়ে আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়া বা ভিডিও করার ক্ষেত্রে আমি আগ্রহী না, আমার এই টাইপের ভিডিও নাই। আমি একটা বিষয় বিশ্বাস করি, যেহেতু আমি হাদিসে পড়েছি যে অন্যের পাপ লুকিয়ে রাখে, আল্লাহ তার পাপ লুকিয়ে রাখে। যে অন্যের ইজ্জতে টান দেয়, আল্লাহ তার ইজ্জত ফ্লাশ করে দেয়। সংক্ষেপে বুঝালাম, হাদিসটার ব্যাখ্যাটা হয়তো এরকমই যে আপনি যদি আমার গোপন কিছু লুকিয়ে রাখেন, আল্লাহ আপনার গোপন কিছু লুকিয়ে রাখবে। কিন্তু আমরা আসলে রাজনৈতিকভাবে একে অপরকে ল্যাংটা করতে খুব ভালোবাসি। ধরেন 54 বছরের বাংলাদেশে নারী নির্যাতন, নারীদের সাথে যত রকম খারাপ কাজ, ধর্ষণ, এই কাজগুলো কারা সবচেয়ে বেশি করে? এই দেশের প্রতিটা মানুষ জানে। আজকে সেই মানুষগুলি যদি ধরেন ধর্ষকরাই যদি কখনো আরেকটা লোকের বিচার চায়, একটু হাসির মতো লাগে। জামাতের একটা সিদ্ধান্ত আমার ভালো লেগেছে, সেটা হলো যে এই যে ব্যক্তি সাতক্ষীরা 4-এর এমপি সাহেব, তাকে কিন্তু দল থেকে জামাত ইতিমধ্যে বহিষ্কার করে ফেলেছে এবং জামাত নির্বাচন কমিশনে তার ব্যাপারে টোটাল লিগ্যাল অ্যাকশনের জন্য বলে দিয়েছে যে জামাতের যেহেতু তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে, সাধারণভাবে এই ব্যক্তি এখন এই পদটি হারাবেন, তার মানে এমপি গিরিও হারাবেন। এখানে নতুন করে হয়তো আবার নির্বাচন হবে। আমরা আসেন জামাতের সেই ধৃত নেতার প্রথম স্ত্রীর বক্তব্যটা এক নজর শুনে আসি। আমি মাকসুদা ইসলাম, আমার স্বামী গাজী নজরুল ইসলাম, শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে, এটা নিয়ে যারা কুৎস লটাচ্ছে তীব্র প্রতিবাদ জানাই। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। অর্থাৎ এই মহিলাটা হলেন সেই জামাত নেতার বা এমপির প্রথম স্ত্রী। তিনি বলছেন যারা আমার স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে কুৎসা রটাচ্ছেন, মিথ্যা প্রচার করছেন, তিনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। তার বক্তব্যে বোঝা যাচ্ছে দুটো জিনিস। এক, তাকে হয়তো বলা হয়েছে, তিনি লিখিত বক্তব্য দিচ্ছেন, স্বামীর ইজ্জত রক্ষা করতে বক্তব্যটা দিচ্ছেন, এটা মনে হচ্ছে। বাট তিনি যে বক্তব্যটা দিচ্ছেন সে বক্তব্যের রাইটও তার আছে। দুটো জিনিস। একটা জিনিস হলো যে এই লোকটা যে ধরা পড়েছে, তার সকল দৃশ্য দেখে মনে হচ্ছে যে তিনি আসলে অপরাধী। তার চেহারার মধ্যে সেই অপরাধের ব্যাপারটা স্পষ্ট। এক নাম্বার কথা, তিনি তার লজ্জা ঢাকতে বা যেটাই হোক মানুষ সেটা করে, মেয়েটাকে বিয়ে করেছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে, সত্য আল্লাহ জানেন, আমি বলবো না যে আমার তথ্যটাই রাইট, আমার মনে হচ্ছে তিনি একটা অপরাধ করেছেন এবং ধরা পড়ার পর মেয়েটাকে বিয়ে করেছেন, এটা আমার মনে হচ্ছে। কিন্তু বাস্তব সত্যটা হয়তো আস্তে আস্তে আরো স্পষ্ট হবে। আসেন আমরা আরেকটা বক্তব্য আপনাদেরকে একটু শোনাবো, সেটা হলো এই বিয়েতে যিনি কাজী ছিলেন, কাজীর একটু বক্তব্যটা শোনাই, তাহলে আর একটু স্পষ্ট হবে আপনাদের কাছে। কাজীর বক্তব্যটা আমি আপনাদের শোনাবার চেষ্টা করছি। আচ্ছা, কাজীর আমি একটা স্টেটমেন্ট পেয়েছি, মানে তার কাবির ওনাদের বিবাহ ওনারা করেছেন, আমাকে শুধু রেজিস্ট্রি করে দিয়েছে। ওনারা কোথা থেকে করছে আমি জানি না, তবে উনি বিয়ে করে আসছে আমার কাছে। এবার সাক্ষীরা যারা যারা উপস্থিত ছিলেন বিয়েতে, তারা সবাই আমার কাছে সামনে শুরু করেছে। আপনি রেজিস্ট্রি করছেন কয় তারিখ করছেন? 17/6/26। এনার পরবর্তী থেকে আর কোনো ইয়ে হয়েছে, এর ভিতরে আর কোনো বিয়ে হয়েছে বলে? না, আমার আর কোনো বিয়ে হয়নি, শেষ। অর্থাৎ আমরা যার বক্তব্যটা শুনলাম তিনি হলেন সেই এমপি সাহেবের কাজী। তিনি তার সত্য প্রমাণের জন্য তার বক্তব্যটা দিলেন। দুটো বিষয় আমি জামাতের কাছ থেকে জানতে চাই, দ্বিতীয় বিয়ে হারাম না জায়েজ? জামাতের মধ্যে অনেক নেতারা দ্বিতীয় বিয়ে করার সাহস করেন না, কারণ দল থেকে অদৃশ্যভাবে আমি যেটুকু শুনেছি নিষেধ আছে। যেমন রাজশাহীর, আমি নাম বলবো না, খুব বর্তমান কোনো একজন পাওয়ারফুল নেতার আত্মীয় স্বজন মারা গেছেন, অতএব তাকে নিয়ে কথা বলতে চাই না। তো তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন, অর্থাৎ আন্দোলন সময়টা তিনি খুব টাফ টাইম পার করেছিলেন হাসিনার আমলে।
এবং বাড়িতে ফিরতে পারেনি। তার সেবা শুশ্রূষার জন্য সে একজন মানে দ্বিতীয় একটা স্ত্রী গ্রহণ করেছিলেন, কারণ সে পলাতক ছিলেন ভিন্ন জায়গায়। পরবর্তী শুনেছি তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দ্বিতীয় বিয়ের জন্য। ইসলামী দল অন ইসলামী কাজ কেমন হয়ে গেল? 2 নম্বর, জামাত নিজেদেরকে ফেরেশতা দাবি করতে পারবে না, কারণ এটা থেকে প্রমাণ হয় যে মানুষ মাত্রই ভুল, আর ভুল করতেই পারে। তবে অন্যান্য রাজনৈতিক দলকে এই ঘটনায় বেশি লাফালাফি করার দরকার নাই। বিপদ আরো আছে। কি? 54 বছর পর জামাতের কোন একজন এমপির জীবনে এরকম একটা ঘটনা আমরা প্রথম শুনলাম। এই ঘটনা থেকে দুটো প্রমাণ হয় যে জামাত মানুষের দল এবং জামাত ভুল করতে পারে, এটা জামাতও জানে। কিন্তু এখন হাজার হাজার চোখ খাড়া হয়ে থাকবে বাকি সংসদের এমপিদের দিকে। আমি বলছি না কোন দল, কারণ এদের প্রত্যেকেরই হাত দিলে দেখা যাবে যে 100 জনের মধ্যে 70 থেকে 80 জনেরই পেছনে পরকীয়া বা 2 নম্বরই ঘটনা আছে। কিভাবে বলি? সাম্প্রতিক সময় ইলিয়াস একটা হানি ট্র্যাপ নিয়ে ভিডিও করতে চেয়েছিল, আপনারা দেখেছেন, হঠাৎ আলোচনা হয়েছিল। পরবর্তী বিশেষ কারণে ইলিয়াস বন্ধ করে দিয়েছে। সেই কারণের মধ্যে আমি একজন, ধরেন, কারণ আমাকে কয়েক জায়গা থেকে ফোন আসছে, আমি পরে ইলিয়াসকে বলছি এটা থামাও, এবং বিএনপির দল থেকেও ফোন আসছে। তো সেই এপিসোডটা আমি দেখার সুযোগ হয়েছে আমার। ধরেন, বিএনপির হাই ভোল্টেজ অনেক নেতার টুনটুনির খবর একদম ভিডিও সহকারে ইলিয়াস ফ্লাশ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, পরে ইলিয়াসকে থামানো হয়েছে। এই রানিং সরকারের অনেক লোক ফেসে যেত। তো আমি ইলিয়াসকে বললাম যে তুমি কারো ইজ্জত রক্ষা করো, কারো গোপন জিনিস লুকাও, আল্লাহ তোমারটা লুকাবে, এটা হাদিসের কথা। তো যাক, বিএনপির পক্ষ থেকে ইলিয়াসকে বলা হয়েছে, আমি নাম বলছি না কোন কোন নেতা, তাহলে বর্তমান রাষ্ট্রের অনেক বড় বড় বলছে কিন্তু নেতা ফেসে যাবেন। তো এই জন্য বলছি যে এইসব মানুষের ব্যক্তিগত জীবন দেখেন। একটা বিষয়, এই জামাতের এমপি অপরাধ করছেন, জামাত তাকে শাস্তি দিয়েছে, দল থেকে বহিষ্কার, তিনি এমপিত্ব হারাবেন, ফাইন, গুড। এই উদাহরণটা কি অন্য দল করবে কখনো? আপনারা কি দেখবেন অন্য দল কখনো তাকে এরকম উদাহরণ দেখাতে পারবে? একেবারে 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নাই। এটা জামাত প্রশংসার কাজ করছে। আবার জামাতকে আকাশ থেকে মাটিতে নামাই দিছে ব্যক্তি, এটাও সত্য কথা। জামাত আগামী দিনে অনেক মাসুল দিবে এই একটা ব্যক্তির জন্য। অতএব জামাতকে মান উন্নয়ন বা নেতা নির্বাচনে আরো বুঝতে হবে, আরো চিন্তা করতে হবে। শুধু আনুগত্য বা চামচামি এগুলো দেখলে হবে না। কার সাথে ডক্টর শফিকের খাতির ভালো তাকে নেতা বানালে হবে না। কে বেশি কি বলে গ্রুপ মেনটেন করতে পারে তাকে না, অনেক বিষয় থাকে। তো ধরেন যে ব্যক্তিরা এই লোককে ধরেছেন, তার টাকাগুলো নিয়ে গেছেন, মোবাইল নিয়ে গেছেন, বিভিন্ন কাগজপত্র বাদ দেন, মূল্যবান জিনিস নিয়ে গেছেন, তারা কি ছিনতাইকারী নাকি ছিনতাইকারী না? রাষ্ট্রে আমাকে কোনো প্রাইভেট ব্যক্তি, ইন্ডিভিজুয়াল ব্যক্তি আমাকে আটক করার অধিকার আছে রাষ্ট্রে? এই কথাগুলো কেউ বলছেন? বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কেন আছে? একটা জিনিস কি, রাষ্ট্রের কিছু নিয়ম বা মানে কি বলবো সিস্টেম থাকে। তিনি যদি অপরাধ করেন, তার অপরাধ প্রমাণ হলে রাষ্ট্রের ব্যবস্থা নেওয়ার অনেকগুলো জায়গা আছে। কয়েকজন লোক ট্র্যাপ তৈরি করবেন, তাকে একটা রুমে আটকানোর পর তার কাছ থেকে টাকা নেবেন, মোবাইল নেবেন, সেটা ভিডিও ফ্ল্যাশ হবে, আইন তাদের ব্যবস্থা নেবে না, কারণ তারা জামাতের লোক। এই কাজটা যদি বিএনপির এমপির সাথে হইতো, এই লোকগুলোকে খুঁজে এতক্ষণ পুলিশ বাটি চালান দিয়ে বের করতে এবং গিরায় গিরায় পিটাইতো। আমাদের রাষ্ট্রটা হচ্ছে এরকম। কাজটা বিএনপি করছে, জামাত করছে, ফাঁসাও, ডুবাও। যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতো, এই ঘটনাগুলো, জামাত নেতার এই ঘটনা বিএনপিও লুকিয়ে রাখতো, কারণ বিএনপি আর জামাত তখন একজোট ছিল। এখন তারা সরকার বিরোধী দল। আমার একটা ভয় হলো আগামী কালকে থেকে যে বিএনপি নেতাদের চরিত্রের 12টা বাজা শুরু করবে, সেটা থামাবে কি করে? জামাত তো মোটামুটি কনফার্ম বলতে পারবে যে আমরা 54 বছরে একটা ঘটনায় ফেসে গেছি, এরকম আমাদের ঘটনা কম। বাংলাদেশে এই নির্বাচনের পর সর্বাধিক ধর্ষণকারী কারা? বিগত 15.5 বছর সবচেয়ে বেশি ধর্ষণকারী কারা ছিল? কোন কোন নেতারা হানি ট্র্যাপে পড়ে, এইরকম মধুকুঞ্জে গিয়ে ধরা পড়ে? কেন ধরা পড়ে? এরা কারা? এগুলো লিস্ট খুঁজলে আমরা দেখব। একটা সিস্টেম যদি এখন আনে যে কোনো ব্যক্তি যদি কোনো মেয়েকে অবৈধভাবে মেলামেশার ক্ষেত্রে ধরা পড়ে, তাকে পাথর মেরে মারা হবে ইসলামের বিধান অনুযায়ী, আমার মনে হয় এই ক্ষেত্রে একটা ভালো দৃষ্টান্ত স্থাপন হবে। কিরকম? জামাত এই নেতার ফাঁসি হয়ে যাক বা তার পাথর মেরে ফেলেন। এটা কি বিএনপি আওয়ামী লীগ মানবে? মানবে না। কারণ জামাত তো 54 বছরে একজন নেতাকে হারাবে। কালকে পার্লামেন্টের অর্ধেক এমপি দেখবে না, লাই সব পাথর মারা গেছে পাথরের। কারণ এদের কারো ক্যারেক্টারের স্টেশন নাই। যত ভালো ভালো কথা পার্লামেন্টে দেখেন, সাদা পোশাক দেখেন,
এদের কারো চরিত্র স্টেশন নাই, অধিকাংশরই নাই। আমি সবার কথা বলছি না, আমি সবাইকে দোষারোপ দিচ্ছি না, অধিকাংশই। আপনারা সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখবেন অনেক টুনটুনির খবর বেরোয়। এই বিষয়গুলো হলো কি আমাদের নৈতিক স্খলনের একটা জায়গা, এবং আমরা এমন একটা দেশে বাস করি যে একজন আরেকজনের কাপড় খুলতে পছন্দ করি। আল্লাহ কি করে, আবার আরেকজনের কাপড় খুলে দেয়। বুঝেন নাই? আপনি আজকে আমার কাপড় ধরে টান দিবেন, কালকে আরেকজন আপনার কাপড় ধরে টান দেবে। এই বৈশিষ্ট্যটা আমাদের এই বাংলাদেশে আছে, এবং আমরা একটা অশিক্ষিত জাতি। এবং আমাদের দেশের যা মানে বাংলাদেশে যারা আমরা বাস করি, আমাদের এটা নিয়ে আর নতুন করে কিছু বলার আসলে থাকে না, যে আমাদের মানসিকতাটা কোন লেভেলে। তো আমি মনে করি এই ব্যক্তিকে দ্রুত তার পার্লামেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। যে ব্যক্তি তার কি বলবো, যে ব্যক্তি তার নিজের অভ্যাস বা তার নিজের চরিত্রকে কন্ট্রোল করতে পারেন না, যদি সামনে আরো আইনি ব্যবস্থা এবং প্রমাণ হয় যে তিনি মেয়েটাকে বিয়ের আগে অবৈধভাবে মেলামেশা করেছেন, রাষ্ট্রীয় বিধান বা ইসলামের বিধান অনুযায়ী তার বিচার হোক, এটা আমি দাবি করি। এক, বাংলাদেশে এরকম তার মতো যেন আর কেউ, শুধু জামাত না, আর কোনো দলের লোকও যেন করতে না পারে। আর যে মেয়েটা এই ঘটনার সাথে জড়িত হয়েছেন, আমি সত্য মিথ্যা জানি না, তাই আমি এটা নিয়ে বিস্তারিত বলবো না। যেহেতু আমি বক্তব্য পেয়েছি, তারা বিয়ে করেছেন, তার মেয়ের বাবা বলেছেন, আবার ওই লোকের এমপি সাহেবের স্ত্রী বলেছেন, তাই রাষ্ট্রের উচিত এটা সঠিক বিচার করা, এবং এই ঘটনাগুলো বিচার হলে বন্ধ হয়ে যাবে। তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, এটাও মাথায় রাখতে হবে। ইসলামী দল করে বলে যে সে দলটা ফেরেস্তা না, এটা আমাদের প্রমাণ আমরা পেয়েছি। দর্শক আসেন 2 নম্বর গুরুত্বপূর্ণ খবরটিতে আসে। ভারতে ককরোচ পার্টির দাবিতে ব্যাপক আন্দোলন চলছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থেকে ভারতের পুরো শিক্ষা সিস্টেমের বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়। দিল্লিতে এই প্রোটেস্ট শান্তিপূর্ণ থাকলেও পুলিশের বাধা এটা এখন মারমুখী অবস্থানে চলে গেছে। পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট থেকেও মানে লাঠিচার্জ সবগুলি এখন প্রয়োগ শুরু করেছে। ইতিমধ্যে ভারতের বাকি বিরোধী দলগুলো এই তেরাপোকা পার্টি বা ককরোচ পার্টির পক্ষে মাঠে নেমেছে। আজকে কংগ্রেসের 2 প্রধান নেতা, সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী, দুজনেই মাঠে নেমেছিলেন এই আন্দোলনের পক্ষে। পুলিশ তাদের গ্রেফতার করে, পরবর্তী তাদের দুজনকেই ছেড়ে দিতে বাধ্য হয়। এবং দিল্লিতে পার্লামেন্ট এরিয়াতে ছাত্রদের সাথে পুলিশের ব্যাপক লড়াই হয়, প্রচুর গাড়ি ভাঙচুর হয়। প্রথমে শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র তার পদত্যাগের দাবি ওঠে, কিন্তু এখন এই আন্দোলনটা নরেন্দ্র মোদীর পদত্যাগের দিকে চলে গেছে। ভারতের অনেকেই মনে করছেন যে বাংলাদেশের একজন কুফাকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য নরেন্দ্র মোদী একই পরিণতির মুখে পড়ছেন কিনা। এবং ভারতের অনেকগুলো গণমাধ্যম ইতিমধ্যে বলতে শুরু করছেন, বাংলাদেশের ঠিক বৈষম্য বিরোধী আন্দোলনটি যেভাবে ক্রমান্বয়ে একটা সরকার পতনের দিকে চলে এসছে, এই ককরোচ পার্টির আন্দোলনটা ঠিক সেই রকম রূপ ধারণ করছে। এবং বলা হচ্ছে যে বাংলাদেশেও ঠিক এভাবেই প্রথমে কিছু অধিকার বিষয় এই আন্দোলনটি হয়েছিল। কোঠা, তারপরে এসেছিল কি বলে, আমরা যে কোটা সমস্যার দাবি তুলেছিলাম, এরকম অনেকগুলো দাবি টাবি আমাদের প্রথমে এসেছিল। সেই বৈষম্য বিরোধী কয়েকটি দাবি থেকেই একটা সরকার পতনের আন্দোলন শুরু হয়ে যায়। তো ভারতেও এখন সেই আন্দোলনটা ক্রমান্বয়ে সেদিকে চলে যাচ্ছে এবং সরকার পতনের দিকেই এগিয়ে চলছে বলে মনে করা হচ্ছে। তৃণমূলের মমতা এই আন্দোলনে সহমত ব্যক্ত করেছেন, বাকি দলগুলো আস্তে আস্তে মাঠে নেমে গেছে। এখন দিল্লিতে 16 দিনের বন্ধ ঘোষণার দাবি আসছে বা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সেখানে এখন মানে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে না সরাবার বিষয়টিও স্পষ্ট হচ্ছে, কারণ নরেন্দ্র মোদীর খুব আস্থাভাজন এই শিক্ষামন্ত্রী, তাকে কোনোভাবেই তিনি এখান থেকে সরাতে চান না। তবে নরেন্দ্র মোদী কয়েকটি দাবি মেনে নেয়ার পক্ষে ছাত্র জনতাকে আশ্বস্ত করেছেন, যে তিনি বলেছেন পুরো সিস্টেমেই করবেন, সেই করবেন। আসলে তিনি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এটা করছেন, এগুলো অধিকাংশই মিথ্যা। পাশাপাশি ভারতের দিল্লিতে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান বহু বছর পর আমরা শুনতে পাচ্ছি। যে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে বাংলাদেশ কেঁপেছিল, এখন ভারত সেই স্লোগানে কাঁপছে। এবং বলা যায় যে ব্যাপক মারমুখী অবস্থানে পুলিশ আছে, পুলিশের সাথে ভারতীয় কি বলবো আন্দোলনকারীরাও চলছে। সব পক্ষের আন্দোলন এখন তীব্র আকার ধারণ করছে। আমরা আপনাদেরকে চেষ্টা করব প্রতিদিনই আপডেটগুলো দেওয়ার জন্য।
দর্শক, আমি আপনাদেরকে এবার নিয়ে যাচ্ছি ইরান আমেরিকার ক্ষেত্রে। আমেরিকার পক্ষ থেকে যেই স্টেটমেন্ট, মানে ডোনাল্ড ট্রাম্পের